স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশীলে, সাথে আছে আমি শামীম জাহেদি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী 10 মের পর সময়সীমা পার হলেও এখনও অহরহ চলছে কালো কাচযুক্ত গাড়ি। আইন অনুযায়ী গাড়ির উইন্ডশিল্ড এবং চালকের দুই পাশে কালো গ্লাস হতে হবে স্বচ্ছ। তবে গাড়ির মালিকরা বলছেন এত অল্প সময়ের মধ্যে কালো গ্লাস পরিবর্তন করা প্রায় অসম্ভব। আজ আমাদের আলোচনার বিষয় গাড়িতে কালো কাচের ব্যবহার। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন সভাপতি হাবিবুল্লাহ ডন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সম্প্রতি সারা দেশে গুম অপহরণের ঘটনা বেড়ে গেছে। বেশিরভাগ অপহরণ কাজে ব্যবহৃত হয় কালো গ্লাস লাগানো গাড়ি। তাই ব্যক্তিগত গাড়িতে কালো কাঁচের ব্যবহার নিষিদ্ধ করেছে মন্ত্রণালয়। এই ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যক্তিগত গাড়ির চালক ও মালিকরা। তারা বলছেন এর ফলে তাদের হয়রানি বাড়বে। এত অল্প সময়ে তা খুলে ফেলাও কঠিন। পুলিশে মনে করে ধরে বলে যে কালো গ্লাস পেপার লাগানো, আসলে গ্লাসে কালো পেপার লাগানো থাকে না। অনেক গাড়ি আছে কালো পেপার নাই, যা শোরুম থেকে আপনার কালো গ্লাসই আসে। বিল্ডিং গ্লাস যেটা ব্ল্যাক গ্লাস আসে সেটা আমরা কিভাবে কি করব? সেটা যদি বাইরে থেকে আনতেও যায়, টাকা পয়সার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। আমরা তো এভাবেই গাড়ি আসছে, বিদেশ থেকে আসছে, সেভাবে আমরা শোরুম থেকে কিনেছি। এখন এই অবস্থায় যদি সব পরিবর্তন করতে হয় তাহলে তো আমার মতো এরকম হাজার হাজার মানুষের ব্যাপক ক্ষতি হবে। পুলিশ বলছে সব গাড়ির কালো গ্লাস খুলে ফেলার সিদ্ধান্ত হলেও প্রথমে মাইক্রোবাসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব গাড়িকে কালো গ্লাস মুক্ত করা হবে। গাড়ির ব্লু বুকে বা পেপারসে উল্লেখই আছে যে বিল্ট ইন গ্লাস, এটা রঙিন গ্লাস, তাদেরকে আমরা একটু সময় দিয়ে দিচ্ছি। প্রাইমারিলি আমরা তাদের বিরুদ্ধে কোনো রকমের লিগ্যাল অ্যাকশন আমরা যাচ্ছি না, যে এই সময়ের ভিতরে তারা চেঞ্জ করে স্বচ্ছ গ্লাস যেন ব্যবহার করে। আমদানিকারকরা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলে প্রায় 1 লাখ মালিক বিপাকে পড়বে। একটা গাড়ির 3টা গ্লাস স্বচ্ছ থাকতে হবে, এটা হলো ইন্টারন্যাশনাল ল। এবং এই ইন্টারন্যাশনাল লকে ফলো করে কিন্তু জাপান গাড়িগুলো বানাচ্ছে এবং জাপান থেকে আমরা গাড়িগুলো আনছি। রঙিন গ্লাস বললেই কিন্তু সহজে পাওয়া যায় না মার্কেটে। যেসব গাড়ির সামনের 3টি কাঁচ স্বচ্ছ, সেই গাড়িগুলোকে এই নিয়মের বাইরে রাখার অনুরোধ করেছে আমদানিকারকরা। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যেমন হাবিবুল্লাহ ডন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ শামীম ভাই, আমি ভালো আছি। আচ্ছা, আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে গাড়ি কালো কাঁচ নিয়ে যে আজকে আমরা কথা বলতে চাচ্ছি। কিছু গাড়ির তো যেটা ইনবিল্ট কালো থাকে বোধহয়, যেটা এবং যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি পরের বার দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যেগুলো ইনবিল্ট, যেগুলো কালো কাঁচ অথবা স্বচ্ছ কাঁচ নয়, সেগুলো বিষয়ে এখনো করা হচ্ছে না। কিন্তু এটা তো বড় বোঝা মুশকিল, রাস্তা যখন গাড়ি চলবে কোনটায় ইনবিল্ট স্বচ্ছ কাঁচ দেওয়া হয়েছে বা কোনটা পরে দেওয়া হচ্ছে, এটা বোঝার কাজ দেখি আসলে। অ্যাকচুয়ালি এই যে প্রেস বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হ্যাঁ, এইটার ব্যাপারে এখনো কিন্তু অনেক কনফিউশন আছে। আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা মাঠে আছেন এবং যারা আমি বলতে পারি ট্রাফিক ভাইরা যারা মাঠে দায়িত্ব পালন করছেন, এদের মধ্যে অনেকেই কিন্তু অনেক ব্যাপারে কিন্তু অবগত না। আমি একটু ঘটনা একটু পিছিয়ে যাচ্ছি, সেটা হলো যে এরকম কিন্তু একটা সিদ্ধান্ত 2005-এও কিন্তু হয়েছিল। আমার মনে পড়ে এর আগে একটু হয়েছিল, 5-এ হয়েছিল। তখন ওই দেশে কিছু জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় বোমাবাজি। হঠাৎ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন একটা নির্দেশনা দিল যে কোনো রঙিন গ্লাসযুক্ত কোনো গাড়ি যেন আমদানি করতে না পারে। তো ওরা তো এটা দিতে পারে না। ওরা তখন এনবিআর এর কাছে সিদ্ধান্তটা জানতে চাইলো যে ইনবিল্ট কালার গ্লাস কিভাবে আমদানি বন্ধ করা যায়। এনবিআর আবার সিদ্ধান্তটা দিল যে এটা আমাদের ব্যাপার না, এটা হলো যে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাপার। এনবিআর আবার তখন বাণিজ্য মন্ত্রণালয়কে লিখলো যে 2005-এর কথা বলছি, ইনবিল্ট কালার গ্লাস কিভাবে আমদানি নিষিদ্ধ করা যায়। তখন আমরা খুব কনসার্ন হলাম। তার কারণ হলো বাংলাদেশে যত রিকন্ডিশন গাড়ি আসে তার প্রায় 98% কিন্তু গাড়ি আসে জাপান থেকে। আর এই জাপানে এই গাড়িগুলো আমরা যেগুলো রিকন্ডিশন গাড়ি আমদানি করি, এটা ম্যাক্সিমাম রিকন্ডিশন গাড়ির বলতে গেলে প্রায় 60% গাড়ি রিকন্ডিশন গাড়ির পিছনের 3টা গ্লাস, মানে ড্রাইভারের পিছনের যে 3টা গ্লাস, সেটা কিন্তু আমি মনে করি দ্যাট ইজ কল্ড প্রাইভেসি গ্লাস বলে। এইগুলি কিন্তু ডার্ক গ্লাস হয়। এটা আপনি জানেন ইউভি প্রোটেকশন, আলট্রা ভায়োলেট প্রোটেকশনের খুব এক্সপেন্সিভ গ্লাস কিন্তু এই পিছনের 3টা গ্লাস। আচ্ছা, জাপান আপনি জানেন যে খুব উন্নত বিশ্বের এই যে দেশটা কিন্তু গাড়ি যখন বানায় খুব কেয়ারফুলি বানায়। তারা সবকিছু ব্যাপার চিন্তা করে কিন্তু গাড়ি বানায়।
ওনাদের কোনো, আমি জাপান থেকে কোনো রিকন্ডিশন গাড়ি আমরা এখনো দেখি নাই যে রিকন্ডিশন গাড়ির ড্রাইভারের ডান দিকে এবং বাম দিকের গ্লাস অন্ধকার কিংবা ডার্ক, এটা করতে পারে না, বানায় না। এটা ইন্টারন্যাশনাল যেটা ল আছে, ল অনুযায়ী তারা গাড়িগুলো বানাচ্ছে। সেটা হলো উইন্ডশিল্ড, ড্রাইভারের ডান দিকে এবং ড্রাইভারের বাম দিকে 3টা গ্লাস কিন্তু স্বচ্ছ থাকতে হবে, এবং ওইটা চিন্তা করে তারা গাড়ি বানায়। এখন অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে যে পুরা গাড়ির গ্লাসই স্বচ্ছ, রাইট, আবার ম্যাক্সিমাম গাড়ি দেখা যায় যে পিছনে 3টা গ্লাস কিন্তু কালার গ্লাস, ইনবিল্ট ফ্যাক্টরি ফিট এগুলো মেড। এখন যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সিদ্ধান্তটা হঠাৎ করে বলা হলো, এটাই এবারে যে সিদ্ধান্ত আসলো যে 30 তারিখে মানে 30 এপ্রিল হঠাৎ করে টিভিতে আমরা স্ক্রলে দেখলাম এবং বলা হলো যে 10ই মের মধ্যে এই গাড়িগুলোর গ্লাস যেগুলো রঙিন আছে এগুলো অপসারণ করতে হবে, স্বচ্ছ থাকতে হবে। এটা ইন জেনারেল করে দিল তখন। এখন আমি যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে কিছু গাড়িতে আমরা দেখেছি যে এক ধরনের পলিথিন পুলিশ টেনে তুলছে, আমরা ছবিতে দেখেছি, সেটা আমি সেটার দিকে আসছি, বলছি আপনাকে এই তথ্যটা দিচ্ছি। তো যখন 30 এপ্রিল প্রথম এই ঘোষণাটা আসলো, আমরা দেখলাম টিভির স্ক্রলে চলে এসছে যে রঙিন গ্লাস ব্যবহার করা যাবে না, এবং 10 তারিখ পর্যন্ত সময় আছে। 10 তারিখের পর থেকে পুলিশ বাহিনী মাঠে নামবে এটা ক্লিয়ার করার জন্য কিংবা আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার জন্য। দুঃখজনক হলো সত্য, 10 তারিখের আগেই দেখেছি যে আমরা তৎপরতা বেড়ে গেছে। চট্টগ্রাম, ঢাকাতে রাস্তায় রাস্তায় অনেক গাড়িকে তখনই ফাইন করে দিয়েছে 10 তারিখের আগেই। তখন আমরা যারা ব্যবহারকারী আছেন সবাই তো আতঙ্কিত হয়ে গেছে, ব্যবহারকারীরা আমাদেরকে ফোন করছে, ইভেন কি অনেক ক্রেতারা যারা কাস্টমাররা আমাদের বিভিন্ন শোরুমে যাচ্ছিল ওরা বলছিল যে না আমরা তো অনেক গাড়ি তো রঙিন, পিছনের গ্লাস 3টা রঙিন, বলছিল যে আমরা তাহলে এই গাড়ি কিনবো না। আমরাও তো আতঙ্কিত হয়ে গেলাম। তা আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা দেখা করলাম, প্রতিমন্ত্রীর সাথে আমি আমার কমিটির আরো 2 জন যে দেখা করলাম, জিনিসটা বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে দেখুন এই একটা সেম একটা কিন্তু প্রেস বিজ্ঞপ্তি কিংবা প্রজ্ঞাপন 2005-এও দেওয়া হয়েছিল, আপনি একটু দয়া করে ফলো করে দেখেন তখন এসআরওটা কি হয়েছিল। আমরা যখন 5-এ এটা দিয়েছিল, আমরা পরে বাণিজ্য মন্ত্রীর সাথে আমি নিজেও বসে কথা বলেছি, বলে বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন জাপান থেকে যেসব গাড়িগুলো আসে আপনি চাইলেই কিন্তু এই গাড়িগুলোর গ্লাস কিন্তু বদলানো যাবে না। ইট ইজ ইনবিল্ড ফ্যাক্টরি ফিল্ড, যেগুলো 3টা গ্লাস আছে পিছনের। সো আমার মতে আপনার সিদ্ধান্তটা চেঞ্জ করে আমদানির পরে যেসব পেপার লাগানো হয় এক্সট্রা, সেটা হয়তো আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে সেটা অ্যাকচুয়ালি ইলিগেল, এটা খুলে ফেলা উচিত। এবং সিদ্ধান্ত তাই হয়েছিল, এসআরও হয়েছিল 2006-এর, আমার এখানে স্পষ্ট এসআরওটা আছে যে 2005-এ অক্টোবরে তখন আমাদেরকে তখন এই টিন্টেড গ্লাস যুক্ত গাড়ি আমদানি করার সুবিধা প্রত্যাহার করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য একটা চিঠি দিয়েছিল। সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু 2006 এসে 2-3 মাস আমরা দৌড়াদৌড়ি করে তখন একটা এসআরও হলো, এবং এসআরওতে তাই আছে যে উইন্ডশিল্ড এবং ড্রাইভার ডানে এবং বামের 3টা গ্লাস স্বচ্ছ থাকিতে হইবে, বাকিগুলো যদি টিন্টেড থাকে ফ্যাক্টরি ইনবিল্ট তাহলে কোনো সমস্যা নেই। আমি ফ্যাক্টরি ইনবিল্ট কিনা সেটা বোঝা যাবে কিভাবে রাস্তায়? আচ্ছা, পুলিশ অবস্থা কি বুঝতে পারবেন যে যখন এটা ইউর কারেক্ট, ইট ইজ লিটল ডিফিকাল্ট। বাইরে থেকে কিন্তু বোঝা যায় না যে ওয়েদার ইট ইজ ফ্যাক্টরি ইনবিল্ট আর পরে এটাকে পেস্ট করা হয়েছে কোনো রঙিন পেপার। পেস্ট করলে হয়তো সে কাগজটা হয়তো তুলতে পারলো, সেটা ঠিক আছে, কিন্তু যদি ইনবিল্ট হয় সেটা চ্যালেঞ্জ করবে কিভাবে? ও আচ্ছা, ইনবিল্টের ব্যাপারটা তো সিদ্ধান্তে চলে এসছে পরে, আমরা যখন মন্ত্রীর সাথে মিটিং করলাম। কিন্তু এখন যখন রাস্তায় যখন অভিযান হয় তখন কি যারা সবাই এক্সপার্ট থাকেন যেটা ইনবিল্ট কিনা বোঝার ক্ষমতা থাকে তাদের, যারা অভিযান করেন ইজিলি ওই আপনি একটা গ্লাস পিছনের গ্লাস যখন দেখবে যে রঙিন গ্লাস, গ্লাসের কর্নার যদি হয় পেপার লাগানো থাকে, টোটাল কিন্তু পেপার লাগে না একটা গ্লাসে, একটা সামান্য একটু জায়গা হয়তো একটু মিলিমিটার ফাঁক রেখে কিন্তু গ্লাসটা বসাতে হয়, পেপারটা বসাতে হয়। ওই ফাঁকে একটু আঙ্গুল দিয়ে কিংবা নখ দিয়ে একটু টান দিলে পেপারটা চলে আসে। আপনারা আপনাদের প্রতিবেদন দেখিয়েছেন যে অনেকে পেপার টেনে তুলছে। আমার মনে হয় তারপরে অনেকের কিন্তু অনেক অভিযোগ আছে, কেননা অনেকের কিন্তু এই রঙিন গ্লাস থাকা অবস্থায় অরিজিনালি যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি আছে ওটা থাকা অবস্থায় দেখেছি যে অনেকে ফাইন করে দিয়েছে, অনেকে হয়রানির শিকার হয়েছিল। এটা ধন্যবাদ হাবিবুল্লাহ। আমাদের সময় হয়েছে একটা বিরতি যাবার, ফিরে এসে আবার কথা বলবো। সময় হলো একটা বিরতি যাবার, ফিরতে শিখি, সাথেই থাকবে।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসিল্লি। আজ আমরা আলোচনা করছি গাড়িতে কালো কাচের ব্যবহার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বারবিটের সভাপতি হাবিবুল্লাহ ডন। ডন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম গাড়ির কালো কাঁচ নিয়ে, যেখানে বলা হচ্ছিল যে এর ফলে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে, বিভ্রান্তি তৈরি হয়েছে। তারপরেও বলছি যে আমি জানতে চাই আপনার কাছে এর ফলে আপনার ব্যবসায় কোনো আসলে ইম্প্যাক্ট পড়েছে কিনা। না, অ্যাকচুয়ালি ব্যবসায় ইম্প্যাক্ট মানে প্রথম কয়েকদিন তো আমরা সবাই খুব টেনশনে ছিলাম। আচ্ছা, আর যারা গাড়ি ক্রেতারা ছিলেন তারাও খুব কনফিউজ ছিলেন যে তারা কি সিদ্ধান্ত নেবেন, আদৌ কি যে গাড়িগুলোতে ইনবিল্ট ফ্যাক্টরি ফিটেড কালার গ্লাস আছে সেগুলি কিনবেন কিনা। পরে মাশাআল্লাহ এখন এটা ওভারকাম করেছে। আমরা ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রেস বিজ্ঞপ্তি আছে এটা সবাইকে দেখিয়েছে এবং বুঝিয়েছে এবং ওনারা বুঝেছেন। বাট শামীম ভাই, একটা কথা না বললেই নয় যে দুঃখজনক হলো সত্য, এই যে প্রেস বিজ্ঞপ্তি এটা তো সবার জন্যই, ইট ইজ ফর এভরিবডি, তাই না? কিন্তু দেখা যায় এখনো বিশেষ অনুমতি, একটা কথা বলা ছিল যে বিশেষ অনুমতিতে একটা, আমি জানি না ছিল কিনা, এখন কি ছিল না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ছিল অনেক বছর ধরে, যে কেউ যদি বিশেষ অনুমতি নেয় তাহলে হয়তো গাড়িতে কালো কিংবা অস্বচ্ছ কোনো গ্লাস কিংবা পেপার লাগাতে পারবে। বাট আমি মনে করি যে এখানে রাস্তায় এখনো দেখবেন, আপনি একটু চোখ খুলে দেখবেন বিভিন্ন ফ্ল্যাগওয়ালা গাড়িগুলো আছে। আচ্ছা, এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গাড়িগুলোতে দেখবেন যে আবার মন্ত্রী, এমপি, সংসদ সদস্য স্টিকারওয়ালা দেখবেন। ম্যাক্সিমাম গাড়িতে এখনো পিছের তো শুধু গ্লাস না, সামনের গ্লাস সহ, ড্রাইভারের ডানে এবং বামের গ্লাস সহ একেবারে অন্ধকার করে রাখা হয়। এবং আমি আজকেও একটু আগে আপনার এখানে স্টুডিওতে আসার আগে দেখেছি যে সংসদ সদস্য স্টিকার লাগা, ওনার গাড়িতে কিন্তু টোটালি কিন্তু পুরা কালো পেপার। তা আমি মনে করি যে যারা আইন প্রণেতা আছেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারীরা আছেন, তারা যদি আইন ভঙ্গ করার প্রবণতা থাকে তাহলে আমরা অ্যাজ এ নাগরিক আমরা কিন্তু খুব কষ্ট পাবো। আমরা মনে করি যে এইটা ইন জেনারেল সবার জন্য এই নির্দেশনা হওয়া উচিত, থাকা উচিত। কিন্তু কেউ মানবে কেউ মানবে না, এটা কিন্তু দুঃখজনক। কারণ আমি দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি যে গাড়িতে যাচ্ছেন ওটাতে কিন্তু একেবারে স্বচ্ছ, কোনো রঙিন পেপারও নেই, গ্লাসও নাই। আমরা কিন্তু রাস্তা দাঁড়িয়ে ওনার কিন্তু চেহারা দেখতে পাই। আমি মনে করি যে এভাবে ইন জেনারেল কারোর জন্য কিন্তু একা কোনো কিছু না, এই আদেশটা না হোক, সবার জন্য এটা বলে আমরা সবাই যারা নাগরিক আছি আমরা মনে করি প্র্যাকটিসটা আমরা সবাই ভালো মতো করতে আমরা সেটাই আশা করবো, সবাই এটা মেনে চলবে। ধন্যবাদ জানাবো। আমরা একটা অন্য বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি। সামনে বাজেট আসছে, বাজেটে হলেই যেটা হয় যে গাড়ির দাম বেড়ে যায় অথবা শোরুমে গাড়ি পাওয়া যায় না, তাই না? তাই তো হয়। তখন আপনারা হয়তো বলেন যে গাড়ি নাই, গাড়ি শেষ হয়ে গেছে, অথবা ক্রেতারা বলে যে গাড়ি বিক্রি করছে না শোরুম থেকে। না না, এটা এইবারে কি অবস্থা? এবার কি হতে পারে? আমরা কি গাড়ি শোরুমে পাবো না বাজেটের আগে? বাজেটের আগে তো দেখুন যে গত বছর তো আমরা ব্যবসা করতেই পারিনি, গাড়ি রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীরা, বিকজ আপনি জানেন যে 6 মাস তো প্রায় বন্ধই ছিল। গাড়ি আমদানিও হয়নি, বিক্রিও হয়নি, তো আমদানিও হয়নি। কিন্তু এই জানুয়ারির পর থেকে কিছুটা মার্কেট ভালো হয়েছে। আমরা যারা এতদিন গাড়ি বিক্রি করতে পারেনি, বিভিন্ন শোরুমগুলোতে গাড়ি বিক্রি হয়েছে, কিছুটা বিক্রি হয়েছে, কিছুটা স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি আমরা ব্যবসায়ীরা। আর এই বাজেটে আমরা যেই জিনিসটা 2-3টা জিনিস খুব আমরা হাইলাইট করেছি, এবং এই 2-3টা জিনিস নিয়ে খুব সরকারের কাছে এনবিআর বলেন, মাননীয় অর্থমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছে 22 তারিখে আমরা একটা মিটিং করবো আশা করি। তো আমরা প্রি বাজেট ডিসকাশন যেটা প্রতি বছর করি সেটা করার চেষ্টা করব। আমরা কয়েকটা ব্যাপারে আলাপ করবো। একটা হলো যে ইনফ্যাক্ট 1500 সিসির উপরে যে গাড়িগুলো আছে, প্রায় 2,500 থেকে 3,000 সিসি পর্যন্ত, ওটা প্রায় গত 6 বছর ধরে বলতে গেলে আমদানি একেবারে শূন্যের কোঠায়, কারণ ট্যাক্স বেশি দিতে হয়, ট্যাক্স অনেক হাই। দেখা যাচ্ছে যে একই সিসির গাড়ি 1800 এবং 2000 আছে, একই মডেলের গাড়ি, যেটা 1500 সিসির গাড়ি ওটা আবার 2000 এবং 1800 সিসিও আছে, ওটা আমরা আমদানি করতে পারি না। তার কারণ হলো যে ডিউটি অনেক বেশি। আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে 1750 একটা স্ল্যাব করা আছে, 1500 থেকে 1750। কার জন্য করা হয়েছে এটা আমরা জানি না, বিকজ জাপানে 1500 সিসির উপরে 1750 পর্যন্ত কোনো গাড়ি হয় না, নাই, এবং আমরা আমদানি করতে পারি না। তো এই রহস্যজনক যে স্ল্যাবটা করা হয়েছে সেটা আমাদের জিজ্ঞাসা, এটা কার জন্য করা হয়েছে, এবং এই স্ল্যাবে কিন্তু কোনো গাড়িই নাই। আমরা বলেছি এই বাজেটে আমরা এনবিআর সাথে মিটিং করেছি, এবং মন্ত্রী মহোদয়কে বলবো যে দয়া করে মিনিমাম 1500 থেকে 2500 সিসি পর্যন্ত অ্যাটলিস্ট এই জায়গাটায়
যেন যে ডিউটি আছে এটাকে যেন সম্পূর্ণ কিন্তু আর শুল্ক কিছুটা কমানো আপনি হয়। বলছেন 2000 সিসি গাড়ি একেবারেই আমদানি হচ্ছে না, প্রায় বলতে গেলে না হলে অসুবিধা কি? না, অসুবিধাটা আমি বলি সরকার রাজস্ব তো এই সেগমেন্টে পাচ্ছে না, 1500 থেকে 2500 পর্যন্ত রাজস্ব পাচ্ছে না। বাট অসুবিধা হলো ওইটা যে আমরা যারা গাড়ি কিনছি, জাপান থেকে গাড়ি আমদানি করছি, শুধু 1500 সিসির গাড়িগুলো আমদানি করছি। এতে করে 1500 সিসির গাড়ি মাত্র 3-4টা মডেলের গাড়ি আমরা আনছি, টয়োটা করোলা এক্সিও, টয়োটা প্রিমিয়াম এবং কিন্তু বেশি সিসির গাড়ি Allion। তাহলে হয়তো কি? ফুয়েল কনজাম্পশন বেশি হবে, বেশি এটা consume হবে, করবে। কিন্তু একদিক থেকে ভালোই। আমি একটু বলি যে হায়ার সিসির গাড়িগুলো আনতে পারলে আমাদের আইটেমগুলো বেড়ে যাবে। আমরা নিজেরা কিন্তু প্রতিযোগিতা করছি, 700-800 ব্যবসায়ী মাত্র 3টা মডেলের গাড়ি কিনতে গিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় আমরা কিন্তু লিপ্ত হচ্ছি। পাশাপাশি জাপানে দেখা যাচ্ছে, যেটা বললাম যে একই মডেলের গাড়ি 3টা সিসির আছে, 1500 আছে, 1800 আছে, ওই গাড়িগুলো আমরা মার্কেট থেকে কিনতে পারছি না। তাতে হচ্ছে 1500 সিসির গাড়িগুলো জাপানে যারা বিক্রি করছেন তারা, আমরা প্রতিযোগিতা করার কারণে তারা কিন্তু বেশি মূল্যে গাড়িগুলো বিক্রি করতে পারছেন। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? আমাদের ইনভেস্টমেন্ট বেড়ে যাচ্ছে, ক্রেতা যারা আছে ক্রেতারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওনারা কিন্তু ভালো গাড়িগুলো কম দামে পাচ্ছেন না। আমার মনে হয় যদি এটা একটু এই বাজেটে একটু নজর দেয় তাহলে ডিউটি যদি কিছুটা কমায়, আমরা অনেক বেশি চাচ্ছি না, হাতি ঘোড়া চাচ্ছি না, কিছুটা যদি সহনীয় পর্যায়ে করে, আমরা মনে করি ভালো গাড়িগুলো আসবে এবং ক্রেতারা কিন্তু ভালো গাড়ি কিনতে পারবে এবং এনবিআর কিন্তু রাজস্ব পাবে, এই খাতে একটা ভালো রাজস্ব পাবে আমরা মনে করি। জনাব হাবিবুল্লাহ ডন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্প জন্য আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।